রুমে বসে বসে মোবাইলে গেমস খেলছি। তখনই আম্মু রুমে এসে বলে, কিরে রাকিব, তুই এখনো বাস স্ট্যান্ডে যাসনি? এই তো আম্মু, একটু পরে যাচ্ছি। আফসানা হয়তো এতক্ষণে এসে পড়েছে, আর ও যা রাগী, দেখা যাবে তো লেট হয়েছে বলে উল্টাবার বাসায় চলে যাবে। উফ, আর ভালো লাগে না। শান্তিতে একটু গেমসও খেলতে দিবে না। বলি মোবাইলটা পকেটে ঢুকিয়ে বাইক নিয়ে চলে আসি বাস স্টেশনে। 3:55 বাজে। আর 5 মিনিট পর আফসানা আসবে, তাই পাশের দোকান থেকে একটা সিগারেট নিয়ে খেতে শুরু করি। চলুন এই ভাগে পরিচয়টা দিয়ে দেই। আমি রাকিব, বাবা মায়ের একমাত্র সন্তান। আব্বু একজন স্কুল টিচার আর আম্মু গৃহিণী। এবার অনার্স 2য় বর্ষের ছাত্র আমি। আর যাকে নিতে বাস স্টেশনে আসা, ওর নাম আফসানা, আমার ছোট চাচ্চুর একমাত্র মেয়ে। আফসানা যখন খুব ছোট, তখন চাচ্চু ঢাকা চলে যায় সবাইকে নিয়ে। আব্বুকেও বলেছে, তবে আব্বু তার নিজ ভিটেমাটি ছেড়ে যাবে না। এরপর কি হবে, সাথেই থাকুন, সব জানতে পারবেন। সিগারেট প্রায় শেষ, তখনই কাঁধে কারো হাতের স্পর্শ। পিছনে ঘুরে দেখি আফসানা। তাড়াতাড়ি মুখ থেকে সিগারেটটা ফেলে আমতা আমতা করে বলি, আফসানা, তুই কখন এলি? একটু আগেই। তা তুমি সিগারেট খাওয়া ধরলে কবে থেকে রাকিব ভাইয়া? না, আমি তো সিগারেট খাই না। আমি নিজে চোখে দেখেছি তোমাকে সিগারেট খেতে, আর তুমি বলছো খাও না। আমি কিন্তু বড় আম্মুকে সব বলে দেব। এই না না, এটা করিস না। আমি আর কখনো সিগারেট খাবো না, এই প্রমিস করলাম। মনে থাকবে তো নাকি আবার ভুলে যাবে? না, ভুলবো না, মনে থাকবে। এরপর আফসানার ব্যাগটা হাতে নিয়ে বাইকের কাছে এসে বাইকে উঠে স্টার্ট দিয়ে দুজনে চলে আসি বাসায়। বাসায় আসতেই ভয় হতে শুরু করে। আফসানা আবার না আম্মুকে সব বলে দেয়। আফসানা আমার মুখের অবস্থা দেখে হাসতে হাসতে বলে, আরে ভয় পেও না, আমি বলবো না। তবে এরপর দেখলে বলে দিব। আর কখনো খাবো না, সত্যি। এবারের মতো মাফ কর। আম্মুকে কিছু বলিস না প্লিজ। আফসানা মুচকি হেসে বাসার কলিং বেল দিতেই আম্মু এসে দরজা আফসানাকে দেখে একটা হাসি দিয়ে বুকে জড়িয়ে ধরে বলে, আমার মামুনিটা কেমন আছে? আমি ভালো আছি বড় আম্মু। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আর এখন আরো ভালো থাকবো। তুই এসে গেছিস না? যা, রুমে গিয়ে রেস্ট নে, অনেকটা পথ জার্নি করে এসেছিস। রাকিব, আফসানার ব্যাগটাও রুমে দিয়ে আয়। আচ্ছা আম্মু। আফসানা, আয় আমার সাথে। এরপর আমি আফসানার ব্যাগ নিয়ে ওকে ওর রুমে দিয়ে আমি আমার রুমে চলে আসি। আফসানার জন্য আমাদের বাসায় একটা রুম রাখা হয়েছে। রুমে এসে আবার গেমস খেলতে শুরু করি। একটু পর মোবাইলটা বেজে ওঠে। আর আমি বন্ধু সাইম কল দিয়েছে। কল রিসিভ করতেই আড্ডার জায়গায় যেতে বলে। যখনই বের হতে যাব, আফসানা বলে, রাকিব ভাইয়া কোথায় যাও? একটু বাইরে যাব। কিছু লাগবে তোর? আমিও যাব তোমার সাথে। তুই মাত্র আসলি, একটু রেস্ট নে, পরে তোকে নিয়ে ঘুরতে যাব আমি। বড় আম্মু, ভাইয়াকে বলো না আমাকে নিয়ে যেতে। রাকিব, ওকে নিয়ে যা। আমি মনে মনে চাইছিলাম আফসানা আমার সাথে আসুক, কারণ আমি ওকে সেই ছোট থেকেই ভালোবাসি। কখনো বলা হয়নি। ও যেই রাগী, আমার না আবার মাথা ফাটিয়ে দেয়। আমাকে চুপ করে থাকতে দেখে আফসানা বলে, কি হলো, চলো বের হই। আচ্ছা চল, তবে আমাকে জ্বালাতে পারবি না বলে দিলাম। আফসানা ঠিক আছে বলে এরপর দুজনে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসে আড্ডার জায়গায়। সবাই আফসানাকে আগে থেকেই চিনে, আর এটাও জানে আমি আফসানাকে ভালোবাসি। কিছু সময় আড্ডা দিয়ে আফসানাকে নিয়ে বাসায় চলে আসি। আফসানা আমুর কাছে চলে যায়, আর আমি আমার রুমে। রুমে গিয়ে আলমারি থেকে আফসানার একটা ছবি বের করে বলতে থাকি, এই পাগলি, তুই কি জানিস আমার মনের আকাশে আজও তোর জন্য কত শুক তারা করে জ্বলে? তোর প্রেমে পড়ে আমার এই মনটা দিশেহারা হয়ে আছে। তুই কবে বুঝবি আমার ভালোবাসা? কবে, কখন আমার এই হৃদয়ে, কবে কখন তুই ধরা দিবি? সেই ছোট্ট থেকে আমি তোকে ভালোবাসি আফসানা। বিছানায় শুয়ে আফসানার ছবি বুকে নিয়ে কথাগুলো বলতে বলতে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি আফসানা আমার রুমে বসে আমার মোবাইল টিপছে। মনে মনে ভাবছি, এই রে, ওর হাতে আমার মোবাইল, আমার মোবাইলের ওয়ালপেপারে তো ওর ছবি। এখন না জানি কি বলে। কিরে, তুই কখন আসলি আমার রুমে? তুমি সারাক্ষণ মোবাইলে গেমস খেলো তাই না? না, ওই মাঝে মাঝে আর কি। সেটা বুঝতে পেরেছি। এখন উঠে ফ্রেশ হয়ে আসো, বড় আম্মু খেতে ডাকছে। আচ্ছা তুই যা, আমি আসছি। আফসানা চলে গেলে আমি বুকে ফু দিয়ে বলি, এটা কি হলো? ওর ছবি আমার মোবাইলের ওয়ালপেপারে দেখেও কিছু বলল না কেন? তবে কি আফসানাও আমায় ভালোবাসে? এমন হাজারো কথা ভাবতে ভাবতে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে সবাই খাবার খেয়ে নেই। রাতে আমি ছাদে দাঁড়িয়ে আছি।
তখন আফসানা এসে বলে, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো রাকিব ভাইয়া? তেমন কিছু না, তুই এখনো ঘুমাসনি কেন? এখন তো কেবল 10টা বাজে, এত তাড়াতাড়ি কেউ ঘুমায় নাকি? এটা শহর নয়, গ্রাম বুঝলি। এখানে রাত 10টা মানে অনেক রাত। আয়, দোলনায় গিয়ে বসি। বলেই দুজনে গিয়ে দোলনায় বসে আছি। কিছু সময় নীরবতা। নীরবতা ভেঙে আফসানা বলে, তোমার লেখাপড়া কেমন চলছে? আর কতজন মেয়ের সাথে প্রেম করো? আমি? আর প্রেম? পাগল নাকি তুই? আব্বু শুনলে পিটিয়ে আমার পিঠের ছাল তুলে নেবে। তুমি বড় আব্বুকে এত ভয় পাও? হুম, তা তো পাই। তোর কথা বল, কাউকে ভালোবাসিস নাকি? তেমন কেউ নেই, তবে একজনকে ভালো লাগে, কলেজের বড় ভাই। আফসানার কথা শুনে একটু মন খারাপ হয়। ও বুঝতে পেরেছে কিনা কে জানে। এরপর আরো কিছু সময় কথা বলে দুজনে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসি। কাল আফসানার জন্মদিন, ওকে সারপ্রাইজ দিব, তাই বন্ধুদের সাথে গিয়ে সেই বিষয়ে ডিসকাস করছি। সবকিছু ঠিকঠাক করে ক্লাসে গিয়ে সকল ক্লাস শেষ করে বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে আম্মুকে খাবার দিতে বললে আফসানা বলে, বড় আম্মু পাশের বাসায় গেছে, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। না থাক, তোকে কষ্ট করতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। কিসের কষ্ট? বসো তো, আমি এক্ষুনি আসছি। আমি বসে আছি। একটু পর আফসানা খাবার নিয়ে আসলে আমি চুপচাপ খেয়ে নেই। বিকেলে আফসানাকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে এসেছি। আফসানা বলে, রাকিব ভাইয়া, আমি নৌকায় চড়বো। আচ্ছা তুই অপেক্ষা কর, আমি নৌকা নিয়ে আসছি। এরপর আমি গিয়ে একটা নৌকা 1 ঘন্টার জন্য ভাড়া করে নিয়ে এসে দুজনে নৌকায় বসে পড়ি। আফসানা পানিতে হাত ডুবিয়ে দিয়ে দুষ্টুমি করছে। আমি এক পলকে ওর দিকে তাকিয়ে আছি আর মনে মনে বলছি, যেদিন থেকে তোর ছবি আমার মনে এঁকেছি সেদিন থেকে আর মনে হয় না আমি একা। তোর মাঝেই খুঁজে বেড়াই আমার জীবনের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা। হঠাৎ আফসানা আমার দিকে পানি ছুঁড়ে মারতেই আমি বাস্তবে ফিরি। এটা কি করলি? পানি ছুঁড়ে মারলি কেন? এমন করে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমি তো নদীর পানি দেখছিলাম। আমি খুব ভালো করেই জানি তুমি কেন আমার দিকে তাকিয়েছিলে। আমি মাথা নিচু করে মুচকি হাসছি। আর কিছু সময় ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় চলে যাই। রাতে সবাই একসাথে খাবার খেয়ে যে যার রুমে চলে যাই। আমি ছাদে এসে আফসানার জন্মদিনের জন্য আয়োজন করছি। আবির দিয়ে সুন্দর করে হ্যাপি বার্থডে টু ইউ আফসানা লিখে তার পাশে ওর একটা ছবি এঁকে তারপর লাইট জ্বালিয়ে রাখি। পাশে একটা টেবিলে কেক আর মোমবাতি রেখে দিয়েছি। সবকিছু শেষ করে দেখি 12টা বাজতে আরো 5 মিনিট বাকি। আমি তাড়াতাড়ি গিয়ে আফসানাকে ডাকি। গিয়ে দেখি ওর রুমে বসে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। আফসানা আমাকে দেখে বলে, আরে রাকিব ভাইয়া, তুমি এত রাতে? আর তোমার হাতে এত রং কিসের? এখন সময় নেই, আগে চলো তো আমার সাথে। কোথায় যাব বলো তো? আগে চলো না, তারপর সব জানতে পারবি। বলেই আফসানার হাত ধরে ছাদে নিয়ে আসি। ও ছাদের পরিবেশ দেখে অবাক হয়ে গেছে, ঘুরে ঘুরে সব দেখছে। আমার দিকে তাকালে আমি বলি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে ডিয়ার। আজকের এই দিনটা বারবার ফিরে আসুক তোর জীবনে। আফসানা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, তোমার মনে আছে আজ আমার জন্মদিন? আমি নিজেই তো ভুলে গেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব 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 খুশি হয়েছি। আফসানা এতটা খুশি হয়েছে ও কি করছে নিজেই হয়তো জানে না। এখনো আমাকে জড়িয়ে ধরে আছে। আমি মুচকি হেসে বলি, তোর জন্মদিন আর আমি মনে রাখবো না? এটা কি কখনো হতে পারে বল? এবার চল, কেক কাটবি। হুম, চলো। এরপর মোমবাতি জ্বলে, দুজনে একসাথে ফু দেই। আফসানা আমার হাত ধরে কেক কেটে আমাকে খাইয়ে দেয়। আমিও এক টুকরো কেক নিয়ে ওকে খাইয়ে দেই। এরপর দুজনে ছাদের এক কোণে বসে আছি। আফসানা আমার কাঁধে মাথা রেখে বসে আছে। এক অন্যরকম অনুভূতি হচ্ছে। আমি সত্যিই ভাবিনি কেউ কখন আমার জন্মদিনে এমন করে পালন করবে। তুমি সত্যিই খুব ভালো। তোকে সেই সারপ্রাইজ দেবার জন্য সকাল থেকে সব প্ল্যান করেছি। তুই খুশি হয়েছিস তো? হুম, অনেক বেশি খুশি হয়েছি। এভাবেই দুজনে গল্প করতে করতে কখন যে ফজরের আজান দিয়ে ফেলেছে বুঝতেই পারিনি। আমি আফসানাকে ডাকতে গেলে দেখি ও ঘুমিয়ে আছে। আমি ওকে কোলে তুলে ওর রুমে শুয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে আবার রুমে এসে শুয়ে পড়ি। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 5 দিন। কাল আফসানা চলে যাবে, তাই মন খারাপ করে বাড়ির পেছনে পুকুর পাড়ে বসে আছি আর ভাবছি, আমার ওকে বলে দেওয়া উচিত যে আমি ওকে ভালোবাসি। যদি বলি, তবে কি ও আমার ভালোবাসা গ্রহণ করবে নাকি আমায় ফিরিয়ে দিবে?
এমন আরো অনেক কথা ভাবছি। হঠাৎ কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে পিছনে ফিরে দেখি আফসানা। কিরে, তুই এখানে? আমি কাল চলে যাব। কোথায় আমার সাথে একটু গল্প করবে, ঘুরতে নিয়ে যাবে, তা না করে তুমি এখানে একা একা বসে আছো। এমনি বসে আছি। আয় বস এখানে। আফসানা আমার পাশে বসতে বসতে বলে, তোমার কি মন খারাপ কোনো কারণে? কই না তো, মন খারাপ হবে কেন? এমনি ভালো লাগছে না বাসায়, তাই এখানে বসে আছি। তা কাল কখন যাবি? কাল বিকেলে। তোমার তো কলেজ বন্ধ, এখন চলো না আমার সাথে কিছুদিন ঘুরে আসবে। আম্মু রাজি হবে না রে। আচ্ছা, আমি বড় আম্মুর সাথে কথা বলবো, তুমি যাবে বলো। ঠিক আছে, আম্মু রাজি হলে যাব। কিছু সময় গল্প করে বাসায় চলে আসি। বাসায় আসতে আফসানা আম্মুকে বলে, বড় আম্মু, একটা কথা বলবো তোমাকে, কিন্তু রাখতে হবে। আমার মামুনিটার কথা আমি কি না রেখে পারবো? বল, তুই কি কথা? রাকিব ভাইয়ার তো এখন কলেজ বন্ধ, কিছুদিন ঘুরে আসুক না ঢাকা থেকে। ঠিক আছে, তুই যখন বলছিস নিয়ে যা। তবে ও কিন্তু ঢাকা শহরের কিছুই চেনে না, তুই ওকে দেখে রাখিস। আম্মু আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে দেখে রাখতে হবে? আর যে নিজের খেয়াল রাখতে পারে না সে নাকি আমার খেয়াল রাখবে? দেখা যাবে কে কার খেয়াল রাখে, বুঝলে। আরো কিছু সময় কথা বলে আমি আমার রুমে এসে জামা কাপড় গোছাতে থাকি। সবকিছু গুছিয়ে বসে মোবাইল গেমস খেলছি। রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন বিকেলে আব্বু আম্মুকে বিদায় দিয়ে আফসানার সাথে ঢাকা চলে আসি। পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টা বেজে যায়। চাচ্চু আর চাচিমণির সাথে কথা বলে আফসানা আমাকে একটা রুম দেখিয়ে দেয়। রুমে গিয়ে ভালো করে দেখছি চারপাশটা। অনেক বড় রুম। এর আগে আমি কখনো না ঢাকা এসেছি আর না চাচ্চুর বাসায়। ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দিতেই হারিয়ে যাই ঘুমের রাজ্যে। রাত 11টায় আফসানার ডাকে ঘুম ভাঙে। এই ওঠো, খাবার খেতে হবে না, আর কত ঘুমাবে? কটা বাজে এখন? আর একটু ঘুমাই না? সকাল 11টা বাজে, আর কখন উঠবে তুমি? এক লাফে উঠে বসে মোবাইল হাতে নিয়ে দেখি সত্যি 11টা বাজে। আফসানা ফ্রেশ হয়ে নিচে যেতে বলে, চলে যায়। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে খাবার খেয়ে কিছু সময় গল্প করে রুমে এসে আব্বু আম্মুর সাথে কিছু সময় কথা বলে শুয়ে আছি। তখনই আফসানা এসে বলে, কাল ঘুরতে যাবে হাতির ঝিল ব্রিজে? খুব শুনেছি এই হাতের ঝিল ব্রিজের কথা। যাব। কখন যাবি? কাল আমি কলেজ থেকে এসে তারপর। ঠিক আছে, যাব। তুই এখনো ঘুমাসনি কেন? হুম এখনই যাব ঘুরতে, তুমিও ঘুমিয়ে পড়ো। বলেই ও চলে যায়। আমি কিছু সময় আফসানাকে নিয়ে ভাবতে ভাবতে তলিয়ে যাই ঘুমের দেশে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই একসাথে নাস্তা করে আফসানা চলে যায় কলেজে। আমি রুমে বসে গেমস খেলছি। দুপুরে গোসল করে নিচে এসে চাচিমণি আর আমি খাবার খেয়ে নেই। চাচ্চু এখন অফিসে আর আফসানা কলেজে। খাবার খেয়ে রুমে বসে আফসানার জন্য অপেক্ষা করছি, কিন্তু ম্যাডামের আসার নামই নেই। প্রায় সন্ধ্যা সুই সুই যখন আফসানা বাসায় আসে, আমি ছাদে দাঁড়িয়েছিলাম। দেখলাম একটা ছেলের বাইক থেকে আফসানা নামে বাসার ভিতরে ঢুকছে। নিজের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। আমি মনে মনে ভাবছি, আমাকে নিয়ে ঘুরতে যাবে বলে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে এখন আসলো। এসব দেখার জন্যই কি তবে আফসানা আমাকে আসতে বলেছে? চোখের পানি মুছে রুমে এসে শুয়ে আছি। তখনই আফসানা আমার রুমে এসে বলে, সরি, আজকে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে লেট হয়ে গেল। অন্য একদিন ঘুরতে যাব, রাগ করো না। না ঠিক আছে, সমস্যা নেই। আফসানা একটা হাসি দিয়ে চলে যায়। ওর হাসি দেখে আমার খুব রাগ হয়। এর মধ্যে কেটে যায় আরো 2 দিন। এই 2 দিনে প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয়নি। আর আফসানার সাথে খুব একটা কথাও হয়নি। আর নিতে পারছি না এসব। তাই ঠিক করলাম গ্রামে ফিরে যাব। চাচ্চুকে বলার জন্য নিচে গিয়ে তো আমিও অবাক। আব্বু আর আম্মু এখানে। আব্বু আম্মু, তোমরা এখানে আসলে কখন? একটু আগে এসেছি। তুই কেমন আছিস? ভালো আছি। আমি তো কাল গ্রামে ফিরে যাব ভাবছিলাম, আর তোমরা চলে এলে। ভালোই হলো, কাল একসাথে চলে যাব। চাচ্চু বলে আমাদের যাওয়া হচ্ছে না। আগামীকাল নাকি আফসানার একটা ছেলের সাথে এঙ্গেজমেন্ট। মনটা মুহূর্তেই ভেঙে যায়। কিছু না বলে একটা শুকনো হাসি দিয়ে রুমে এসে বসে দরজা বন্ধ করে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করি। কিছুক্ষণ পর বের হয়ে চেঞ্জ করে নেই। এরপর নিচে এসে সবার সাথে খাবার খেয়ে আবার রুমে গিয়ে শুয়ে থাকি। পরের দিন সবাই হইচই শুনে ঘুম ভেঙে নিচে এসে দেখি বাসায় অনেক আয়োজন। একমাত্র মেয়ের এঙ্গেজমেন্ট বলে কথা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আফসানা বসে আছে। ওর পাশে একটা ছেলে। বুঝতে পারলাম এর সাথে আফসানার বিয়ে ঠিক করেছে। সবাই বসে আছি, কিন্তু আর নিতে পারছি না। তাই আংটি বদলের একটু আগে সেখান থেকে উঠে বাসার বাইরে চলে যাই।
চাচুদের বাসার কাছাকাছি একটা পার্ক আছে, সেখানে বসে নিঃশব্দে চোখের পানি ফেলছি। হঠাৎ কাঁধে কারো স্পর্শে পেছনে তাকিয়ে দেখি আফসানা। তুই এখানে? তোর না এঙ্গেজমেন্ট? বাসায় না থেকে এখানে কি করছিস? আফসানা কিছু না বলে ঠাস করে আমার গালে থাপ্পড় দিয়ে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলে, কি ভাবো তুমি নিজেকে? খুব চালাক, সব বুঝো তুমি, তাই না? এটা কেন বুঝলে না? আমিও তোমাকে ভালোবাসি। এত কিছু করলাম তোমার মুখ থেকে ভালোবাসি শোনার জন্য, আর তুমি তো বললেই না। আর এখন অন্য একটা ছেলের হয়ে যেতে দেখে চুপচাপ চলে আসলে। তুই তো ওই ছেলেকে ভালোবাসিস, আর চাচু তো তোর কথাই তোর এঙ্গেজমেন্টের আয়োজন করেছে। এত বেশি বোঝো কেন তুমি? নিজে আমাকে ভালোবাসো সেটা সব সময় বোঝাতে চেয়েছো। আমিও যে তোমাকে ভালোবাসি সেটা কখনো বুঝতে চেয়েছো তুমি? আমি কার জন্য প্রতি বছর গ্রামে যাই সেটা জানো? শুধু তোমার জন্য। আমার ছবি ওয়ালপেপারে রাখতে পারো, আমার ছবি বুকে জড়িয়ে শুয়ে থাকতে পারো, আর বলতে পারো না তুমি আমাকে ভালোবাসো? সেদিন তোমাকে নিয়ে ঘুরতে যাব বলেও ইচ্ছে করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এক বন্ধুর বাইকে করে আসলাম। সাথে দাঁড়িয়ে দেখে চোখের পানি ফেলতে পারো, আর এটা বলতে পারো না তুমি আমাকে ভালোবাসো? আমি ভেবেছি তুই হয়তো ওই ছেলেকে ভালোবাসিস, তাই তোর জীবন থেকে সরে যেতে চেয়েছি। জ্ঞান হবার পর থেকে তোমাকেই ভালোবেসে এসেছি, আর তোমাকে একবার দেখার জন্য ছুটে যাই গ্রামে। জোর করে তোমাকে ফেসবুক আর মেসেঞ্জার ইউজ করতে বলে তোমার সাথে ভিডিও কলে কথা বলি। আর কি করলে তুমি বুঝবে আমি তোমাকে ভালোবাসি? তাহলে আজকের ওই এঙ্গেজমেন্টের আয়োজন আর ওই ছেলে কি? গাধা একটা! আজ তোমার আর আমার এঙ্গেজমেন্ট। আব্বু আম্মু, বড় আব্বু বড় আম্মুকে সব বলেছি 3 দিন আগে। আর তোমাকে এতদিন এড়িয়ে চলেছি যাতে তুমি বাধ্য হয়ে এসে বলো ভালোবাসি, অধিকার দেখিয়ে কথা বলো। কিন্তু তুমি তো একটা ভীতুর ডিম। আমি মোটেও ভীতু নই। তুমি ভীতু, ভীতু, ভীতু। বলেছি না আমি ভীতু নই। আফসানা আরো কিছু বলতে যাবে, তার আগে ওকে কাছে টেনে চার ঠোঁট এক করে দেই। একটু পর ছেড়ে দিয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে কান্না করে দেই। এটা দুঃখের কান্না নয়, সুখের কান্না। এরপর বাসায় আসতেই আমার আর আফসানার এঙ্গেজমেন্ট শেষ হয়। আর আমাদের লেখাপড়া শেষ হলে বিয়ের কাজ সম্পন্ন করা হবে। আজকের মতো এখানেই আসছি। বিয়ের দাওয়াত অবশ্যই দেব। টাটা।